This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রাম্পের শুল্ক যুদ্ধের পাল্টা এবার ব্রিক্স ফ্রন্ট। আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে একজোট মোকাবিলা করবে ব্রিক্স। ভারতের পাশাপাশি ব্রাজিলের পণ্যের ওপরও 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। চীন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার উদ্যোগ ব্রাজিলের প্রেসিডেন্টের। আর এই চলতি মাসে ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই আসতে পারেন পুতিন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় আপডেট, যখন এই শুল্ক যুদ্ধ নিয়ে তোলপাড় গোটা বিশ্ব, ঠিক সেই সময়ে চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই পুতিনের আশা দেশে, এমনটাই খবর। সূত্রের খবর, অগস্টের শেষেই ভারতে আসতে পারেন ভ্লাদিমির পুতিন। ভারতের উপর ট্রাম্পের অনৈতিক শুল্ক চাপানোর তীব্র সমালোচনা করেছে ইতিমধ্যে রাশিয়া। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশকে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতিগুলি ন্যায্য মনে করছে না রাশিয়া। যে কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। প্রতিক্রিয়া ভ্লাদিমির পুতিন প্রশাসনের মুখপাত্র পেসকভের। আর ভারতের সুরেই ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করছে কে? চীন। আমেরিকা, ইউরোপের বহু দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য, তারপরও ভারত রুশ তেল কেনায় বাড়তি শুল্কের চাপ। দাবি চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের। এই শুল্কের বোঝা রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে নয়, ভারত আমেরিকার কথায় চলছে না, তাই চাপ তৈরির চেষ্টা। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা গ্লোবাল টাইমসের। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই 31শে অগস্ট নরেন্দ্র মোদী যাচ্ছেন সাংহাই সম্মেলনে। সেখানে তিনি যোগ দেবেন। দেখুন, গালওয়ানের পরে কিন্তু এরকম একটা আবহ যখন হয়েছে, সেখানে গিয়ে অবশ্যই যে বৈঠকগুলো হতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠকগুলোর কথা আপনাদের অবশ্যই বলে রাখবো, দুদিনের এই সফরে চীনে নরেন্দ্র মোদী যাচ্ছেন, পুতিন এবং জিনপিং এর সঙ্গে দেখা করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ গালওয়ান সংঘাতের পর এই দুদিনের চীন সফর, যেখানে এই সম্মেলন সাংহাই সম্মেলনে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী। পুতিন এবং জিনপিং এর সঙ্গে মোদীর এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। অবশ্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রীর এই যে সফরটা হবে, সেটার দিকে কিন্তু দেশও তাকিয়ে এবং সবচেয়ে বড় কথা বিশ্বও তাকিয়ে থাকছে। হ্যাঁ, এবং ভারত, চীন, রাশিয়া সমীকরণটা আস্তে আস্তে কীভাবে তৈরি হবে বা কোন দিকে যাচ্ছে, ভারতকে মাথায় রাখতে হবে চীনের সঙ্গে তার কিছু প্রবলেমস আছে, চীনের সঙ্গে রাশিয়ার একটা জায়গা সখ্যতা আছে। এবার রাশিয়া আবার চীন কাছাকাছি এসে গেলে সেটাও একটা প্রবলেম হয়ে যাবে। আমার মনে হয় দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর টিমকে এই সফরে ম্যাক্সিমাম ডিভিডেন্ড আদায় করার চেষ্টা করতে হবে। অফিসার সাসপেনশন নিয়ে আবারও কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগে কোন আইনে কি কারণ দেখিয়ে এভাবে অফিসারদের সাসপেন্ড করছে, কোন সাহসে, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন বিএস ডিএড, দুজন ডব্লিউবিসিএস অফিসার, ওনারা সাসপেন্ড করলেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাগ ধরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলছেন যে 4 অফিসারকে বেনিয়মের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে, সেটা একেবারেই এখতিয়ার বহির্ভূত একটা বিষয়। কি কারণে, কেন এরকমটা করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ইলেকশন কমিশন নাকি এমনটা করছে। 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে,
তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। 4 অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী, কাউকে সাসপেন্ড করা হবে না, অফিসারদের রক্ষা করবে রাজ্য। হুঙ্কার মুখ্যমন্ত্রীর, পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিল কমিশন। নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব, নির্দেশ পালন না হলে পদক্ষেপ করতে পারে কমিশন, খবর সূত্রের। নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার কি বলছেন শুনুন। মানব না সরাসরি বলাটা বোধহয় উচিত না। যেটা রাজ্য সরকার করতে পারে দুটো জিনিস, একটা হলো যে নির্বাচন কমিশন যে অর্ডারটি দিয়েছে, রাজ্য সরকার তার উপর একটা আইনগত ওপিনিয়ন নিতে পারে, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে ইলেকশন কমিশনকে বলতে পারে যে এটা আমাদের আইনগত, আমাদের মত, এটা একটা করতে পারে। 2 নম্বর, তারা একটি প্রশ্ন সবসময় করতে পারে যে ইআরও আমরা কারচুপি কি ওরা বসে ওদের ঘরে করেছে নাকি অন্যরা করেছে তাদের দোষারোপ করছে, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। তৃতীয়ত, দুম করে এক না করলেই ভালো। এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, একে কিন্তু দিল্লিতে সঙ্ঘী জ্ঞানেশ বলে, এর একটু বাড়াবাড়ি করা স্বভাব আছে। 4 অফিসারকে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। তালিকায় রয়েছেন ময়নার ইআরও বিপ্লব সরকার, তিনি কি বলছেন শুনুন। আমি যা কিছু দেখেছি মিডিয়াতে দেখেছি, অফিসিয়ালি আই হ্যাভ নট কমিউনিকেটেড এনি অর্ডার অ্যাজ অফ ইট, সো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। পুরো ব্যাপারটা যেহেতু মানে তদন্ত হবে, সুতরাং এই মুহূর্তে আমার মানে মিডিয়াকে কিছু বলার নেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন এরকমটা করা হচ্ছে? অন্যদিকে শুভেন্দু অধিকারী বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী বললেন যে যদি রোহিঙ্গাদের ভোট না পায় তাহলে তৃণমূল চিৎপটান। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার, প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে, রাজস্থানে অত্যাচার চলছে, মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দরিদ্রের উপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল তুমি টাকা দেওয়ার কে? আরে তোমার টাকা নয়, তো তোমার টাকাটা কোথা থেকে এসছে আমরা জানি। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? খায় না, মাথায় দেয়। ওটা তো মায়ানমার আলাদা দেশ। ইনি বাংলা বাঙালির জন্য একেবারে কেঁদে আকুল। বাম সাইডে ববি, তার নাম ফিরাদ হাকিম, একদম সে বলছে 50% লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে চিৎপটান।